বিয়ে 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 করা যে এত ঝামেলা, যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি কোনোদিনই বিয়ে করতাম না। আবিরটা যে কোথায় যায় তা সে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবির, বলি এই আবির, না দেখেও কারো সাড়া পায়। বাবা কেন শুধু শুধু আবির আবির করে ডাকছো বলো তো? একটু আগে তুমি তো আবিরকে অগ্নির বাড়িতে পাঠালে। ও হ্যাঁ, বলছিলাম কি কাকাবাবু, আমার তো মনে নেই আর কিছুক্ষণের মধ্যে আমাদের অফিস স্টাফেরা আমাদের বাড়িতে এক্ষুনি আসবে। আপনি আপনি একটু ভালো করে দেখবেন যাতে ওদের যত্ন আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। না 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 না, সে কথা বলতে হবে না বাবা, আমি হলাম এমএলএ অপুরি চৌধুরী। তাছাড়া জনগণ আমার পাশে আছে, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। তোমার তোমার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি হবে না। আমি এই ফাঁকে একবার অগ্নিকে একটু ফোন করে দেব। পড়ে যাবে রাখো। হ্যাঁ, এত লজ্জা কিসে? আরে বাবা, তুমি যেমন আমাকে জড়িয়ে ধরলে তাই দেখে না ওই লোকেরা দেখো হাসতে হাসতে বেরিয়ে গেল। না না না, ওরা এমনি যায়নি, আমাদের সুযোগ করে দিয়ে গেল। কিসের সুযোগ? বলছি বাড়ি ভর্তি লোকজন, সবাই যে যার কাছে ব্যস্ত, এই ঘরটা কিন্তু ফাঁকা, তাই বলছি এই সুযোগে ছোট্ট করে একটা পাপ্পি দাও না মাই, দাও দাও। নির্লজ্জ বেহায়া কোথাকার, বাড়ি ভর্তি লোকজন আর এই সময় তুমি কি না? কি আমি আমার বউকে আদর করতে যাচ্ছি, ব্যাস। এসো এসো বলছি, এসো। লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে কেন যেন আমি পারি না। লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে কেন যেন আমি পারি না। ভাবতে আমার আজকে বড় লাগে ভালো, তোমার মতো কেউ তো আমার সঙ্গী হলো। ভাবতে আমার আজকে বড় লাগে ভালো, তোমার মতো কেউ তো আমার সঙ্গী হলো। করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে কেন যেন আমি পারি না। লজ্জা করে বলতে আমার লজ্জা করে, তোরে মুখে আনে বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু বুক করে দুরু দুরু। বলছিলাম বাকিটা ফুল সুইচার কর। ও আবির, হ্যাঁ তোর বোঝা উচিত আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। হ্যাঁ জানি, সেই জন্য বলছি তো, বৌদুকে পেয়ে দয়া করে জানো এ ভাইটাকে আর ভুলে যাও না। ওসব কথা ছাড়। বলছিলাম তুই তো অগ্নির বাড়িতে গিয়েছিলাম। গিয়েছিলি, সে কি বললো? সে কি আসছে? অগ্নিদাকে আমি কত করে বললাম, অগ্নিদা তুমি বিয়ের দিন আমাদের বাড়ি যাওনি। হ্যাঁ। আজকে অন্তত ফুলসজ্জা মানে বউ ভাতের দিনে আমাদের বাড়িতে পায়ে ধুলো দেবে, চলে একটু। ঠিক 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 আমার মুখের উপর বলেছ, কি বলে দিল? অমন বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখা তো দূরের কথা, আমি তার ছায়া পর্যন্ত মানাতে চাই না। শুনেছো রাধা, শুনেছো? অগ্নি এখনো আমার উপর রাগ করে বসে আছে। ঠিক আছে তোদের কাউকে কিছু করতে হবে না, আমি নিজেই যাবো অগ্নির কাছে। না গো না, আজকের দিনে তুমি অন্তত এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যেও না। ওরম কথা বলো না। আচ্ছা আমি শুধু যাবো আর আসবো। কৃষ্ণ, হ্যাঁ বলছি তো, আমি যাবো আর আসবো। আরে বাবা আসতে হবে না, যেতে হবে না। আমি একটা কথা বলি, আজ যে পোশাক তুমি পরেছো আছে তোমার বিয়ের দিন, তোমার ফুল সজ্জার দিন। এই অবস্থা তুমি যদি অগ্নির সামনে গিয়ে দাঁড়াও না, তাহলে দেখবে অগ্নির সব রাগ একেবারে গলে
জল হয়ে যাবে। ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আমার কথা হচ্ছে অগ্নিদার আসল রাগের কারণটা কি জানো? না, বৌদিকে বিয়ে করেছো, অগ্নিদার সেটা সহ্য করতে পারছো না। আচ্ছা, আমি বলছি কি, যে পুরুষ বাড়িতে স্ত্রী থাকতে অন্য নারীর প্রতি আসক্ত হয় তেমন বন্ধু না রাখাই ভালো। আবির তো ঠিক কথাই বলেছে গো। আজকের দিনে, আজকের এই শুভ দিনে অগ্নিকে এ বাড়িতে নিয়ে এসে আজকের এই শুভ দিনটাকে তুমি নষ্ট করে দিও না গো, অশুভ করে দিও না। অশুভ হবে কেন রাধা, অশুভ হবে কেন? আচ্ছা আচ্ছা, এটাও তো হতে পারে সে হয়তো মনে মনে কষ্ট পেয়েছে তাই আসতে চাইছে না। তাছাড়া তাছাড়া তোমরা তো জানো না, অগ্নি আর আমি সেই ছোট্টবেলায় একই গ্রামে জন্মগ্রহণ করেছি। একসাথে খেলাধুলো করেছি, একটাই স্কুলে পড়াশোনা করেছি, এমনকি একটাই টিফিন আমরা দুজনে মিলে ভাগ করে খেয়েছি। তাই তাকে বাদ দিয়ে এত বড় যদি একটা অনুষ্ঠান করি, সে মনে মনে খুব কষ্ট পাবে। তাই রাধা বলছিলাম কি, তুমি কিছু মনে করো না রাধা, আমি যাবো আর আসবো। আমি বলি শোনো শোনো শোনো, সে মানে অগ্নিদা যদি তোমার প্রকৃত বন্ধু হতো তাহলে আমাদের এই নিমন্ত্রণটা সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে পারতো না। তার উচিত ছিল আজকের দিনে এসে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া। কোথায় যাচ্ছিস বলতো তুই? যাই, আরে ও আত্মীয় বন্ধু বান্ধব তো আসতে শুরু করে দিয়েছে, তুমি তো যাবে না? যাই, তোমার আমি অন্তত গিয়ে তাদের একটু আদর আপ্যায়নের কোনো ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, আমি বলি কি, ওই আবিরের কথায় কান না দিয়ে বলি তুমি যাবে তো যাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন কাকু। কোনো কাজের মানুষ কোথাও বেরিয়ে গেলে আর তোমার সঙ্গে দেখা হবে না। হ্যাঁ ঠিক বলেছেন রাধা, রাধা আমি যাবো আর আসবো। আরে কোথায় যাচ্ছ আবির? কি আশ্চর্য, বলি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, তা তো তোমার কি বলো দেখে নে। তুমি চুপ করো। কথা হচ্ছে কৃষ্ণের সাথে, দয়া করে তোমাকে আর মাতুব্বরি করতে হবে না। কথার উত্তর দাও কৃষ্ণ। কাকিমা, কাকিমা ওর বন্ধু অগ্নিকে বাড়ি থেকে আনতে যাচ্ছে। তাই একা যেও না, সঙ্গে একটা রথ নিয়ে যাও। বাবুকে রথে চড়িয়ে রাস্তা দিয়ে ফুল ছড়াতে ছড়াতে তারপর এই বাড়িতে নিয়ে এসো। কাকিমা, আচ্ছা বন্ধু, তোমার মিনিটে মিনিটে ফোন করে তার রাগ ভাঙাতে হচ্ছে, বাড়ি থেকে লোক পাঠাতে হচ্ছে তাকে তুলে আনার জন্য, তবু অভিমানী দুর্যোধনের মান ভাঙছে না। কাকিমা আমি শুধু যাবো আর আসবো। কাকিমা ওকে একটু ভালো করে বোঝান না কাকিমা। কাকিমা একটু আপনি বোঝার চেষ্টা করুন কাকিমা, আমি যাবো আর আসবো। না, তোমার যাওয়া হবে না। আজ আজ তোমার ফুল সজ্জা, এই সময় নতুন বউকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তুমি বুঝতে পারছো না আজ কত বড় দিন। একটু একটু পরেই বৌমার বাসরে যাবে, তাছাড়া তোমাদের গায়ে হলুদ গন্ধ এখনো যায়নি। আর এ সময় তুমি যাবে বন্ধুর পায়ে ধরতে। কাকিমা আধুনিক বিজ্ঞানসম্মত যুগে এসব অচল কাকিমা, একেবারে অচল। রাধা তুমি কিচ্ছু ভেবো না রাধা, আমি আমি যাবো আর আসবো। হ্যাঁ যাবো। কৃষ্ণ, শুভ দিনে বাধা পড়েছে গো, আর তুমি যেও না, আমার যে ভীষণ ভয় করছে গো। ভয় কিসের রাধা, ভয় কিসের? তোমার ভালোবাসা আমার সাথে আছে, তাই এই পৃথিবীর কোনো অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারবে না রাধা। কৃষ্ণ, তুমি কিচ্ছু ভেবো না। কাকা বাবু, কাকিমা, আবির সবাই রইলো, আমি যাবো আর আসবো। আমার কথাটা শোনো যাবো। কৃষ্ণ, 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 কৃষ্ণ। কাকিমা, কাকিমা ও আমার কোনো কথা না শুনে চলে গেল। এখন কি হবে কাকিমা, এখন কি হবে? এই তোমাদের ভালোবাসার ক্ষমতা, এই শুভ দিনে ছেলেটাকে তুমি ধরে রাখতে পারলে না। ও যদি জোর করে চলে যায় তাতে আমি কি করবো কাকিমা? কিন্তু মা, নববধূ হয়ে সবে বাড়িতে আমি পা দিয়েছি, এখনই ওকে ধরে রাখার মতো আমার ক্ষমতা কোথায়? কিন্তু মা, আজকের দিনে কোণের কাছ থেকেই ভর সন্ধ্যেবেলায় বর চলে যাওয়া কত বড় অমঙ্গলের অশনির সংকেত তা তুমি জানো? না 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 না, না, ও কথা আপনি বলবেন না কাকিমা, ও কথা আপনি বলবেন না। আজ সারা শরীর ভয় কাঁপছে, অবশ্যই আসছে। আশ্চর্য, আচ্ছা
আচ্ছা কেন বলো তো, কেন তুমি মিছিমিছি মেয়েটাকে অমঙ্গলে ভয় দেখাচ্ছ বলো দেখিনি? আরে বাবা, ওসব সেকেলে নীতি এ যুগে চলে না। তুমি তো বলবেই, কারণ ছেলে মেয়ের জন্ম তো তুমি কোনোদিন দিতে পারোনি। একটা যদি ছেলে মেয়ে থাকতো তাহলে এই কথাটা তুমি বলতে পারতে না। এর আগে আমি তোমার মেডিকেল টেস্টটা করাইনি। দেখো দেখো ভারতী, একটা কথা মনে রেখো, ছেলে মেয়ে আমার না থাকতে পারে, কিন্তু জনগণ, জনগণ আমার পাশে আছে। ওই জনগণ তোমাকে বাসের খাটে করে একদিন শ্মশানে নিয়ে যাবে। এই একদম বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। দেখো আমি এমএলএ অবনী চৌধুরী, যদি একটা হাঁক মারি আমার পিছনে হাজারটা ছেলে এসে দাঁড়াবে সারি সারি। তা দাঁড়াবে, কারণ এমএলএ হয়ে যে হারে তুমি কাটমানির টাকা খাচ্ছ না তা সবাই জেনে গেছে। এইবার এই জনগণ তোমাকে নকুল দানা খাইয়ে, জল বাতাসা খাইয়ে, পিঠের মধ্যে লাঠি পেটা করতে করতে না চালাম চালাম করে ওই শ্মশানে নিয়ে যায়। এই ভারতী, বাজে কথা বলো না, বাজে কথা বলো না। দেখো তোমার এত ফুটানি ভালো হচ্ছে না, জানো তো? আরে এই এমএলএ অবনী চৌধুরী ছিল বলে না তুমি এই স্কুল মাস্টারের চাকরিটা পেয়েছিলে। খবরদার, একদম তুমি বাজে কথা বলবে না। এই তুমি রীতিমতো না, আমি লিখিত পরীক্ষা দিয়ে আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি। তুমি একদম বাজে কথা বলবে না। তুমি বাজে কথা এই তুমি বাজে কথা বলবে না। তুমি বাজে কথা এই তুমি বাজে কথা বলবে না। এই তুমি বাজে। বন্ধ করুন, নিজেদের মধ্যে ঝামেলা ঝাঁটি আপনারা বন্ধ করুন। আজকের দিনে যদি ঝগড়া করেন তাহলে পাড়ার লোকের শুনে কি বলবেন? না না না, মানে তুমি একদম ঠিক কথা বলেছো বাবা, একদম ঠিক। তবে তোমার কথাতে আমি চেপে গেলাম। হ্যাঁ, চেপে যাবে। বেফাস কিছু যদি বলো না তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। চলো চলো বৌমা, আমার সঙ্গে তুমি ভেতরে এসো। এসো মা, এসো। শালা মেয়ে তো নয়, যেন চিটেগু, সব সময় আমার পেছনে লেগেই আছে, লেগেই। এই রে, আমার তো অগ্নির বাড়িতে যাওয়ার কথা ছিল। না না, আর দেরি করলে চলবে না, আমাকে এখনই অগ্নির বাড়িতে যেতে হবে। কেন যাব সেটা পরে বলবো, এখন যেতে হবে আমাকে অগ্নির বাড়ি। শিল্পী আমি গাইব শুধু গান, গাইব শুধু গান। শিল্পী আমি গাইব শুধু গান, গাইব শুধু গান। আমার কান্না হাসি, গানি আমার কান্না হাসি, গানি আমার প্রাণ, গানি আমার প্রাণ। গাইব শুধু গান, গাইব শুধু গান। শিল্পী আমি গাইব শুধু গান, গাইব শুধু গান, গাইব শুধু গান, গাইব শুধু গান। সে কি, বন্ধুর বউ ভাতে যাবে বলে আমাকে তৈরি হতে বলে এদিকে নিজে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছো? তুমি তো জানো জবা, এই গানই ছিল আমার জীবনের স্বপ্ন।
কত স্বপ্ন ছিল মনে, আমি অনেক অনেক বড় গায়ক হব, অনেক নামডাক হবে, মুম্বাইতে গিয়ে আমি গান রেকর্ডিং করব, কিন্তু কিন্তু অর্থের কাছে আমার সব স্বপ্ন যে একেবারে মাটিতে মিশে গেছে। আরে বাবা, মন থেকে সব মুছে ফেলো। আমাদের দেরি দেখে তোমার বধূ কৃষ্ণ হয়তো রাগারাগি করবে। চলো আমরা যাই। রাগ কি আমার কম হচ্ছে ডার্লিং? কেন কেন? আরে কেন কি বলছো? তুমি এমন অপরূপ সাজে সেজে এসে আমার সামনে দাঁড়িয়েছো, অথচ একটুখানি আদর করতে না দিয়ে শুধুমাত্র বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ছটফট আগে করছো। রামাশাই, আগে বিয়ে বাড়ি চলো, তারপর বেরিয়ে এসে আমার যত ইচ্ছে তুমি তখন আমাকে আদর করো। না না না, তা হচ্ছে না, তা হচ্ছে না, তা হচ্ছে না। আগে আমি তোমায় আদর করব, তারপর বিয়ে বাড়ি। না 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 না। दीवाना मैं तेरा दीवाना, दीवाना मैं तेरा दीवाना, आए तुझे छू के नजर ने छू के जाने जहाँ कहा। दीवाना दिल हुआ दीवाना, दीवाना मैं तेरा दीवाना, नजर न छूटे आए तुझे जाने लगा नशा। दीवाना 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 ये दिल हुआ दीवाना। জবা, জবা তোমার গলার ওই নেকলেসটা আমায় দিয়ে দাও। নেকলেস মানে তুমি তো আমাকে বলে তোমার বন্ধুর বউ ভাতে যাবে, তাই তো আমি এই না 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 না, আমরা কোনো বিয়ে বাড়িতে যাব না, কোনো অনুষ্ঠান বাড়িতে যাব না, কোনো বউ ভাত বাড়িতে আমরা যাব না। মানেটা হলো এই যে আসলে বিয়ে বাড়ির কথা বলে তোমাকে একটা চমক দিয়েছিলাম। আমি ঠিক জানতাম যে বিয়ে বাড়ি যাওয়ার কথা শুনলে তুমি ওই নেকলেসটা পরে আসবে, আর তখনই আমি আমার প্ল্যানটাকে সাকসেসফুল করবো। দাও। তুমি আমার সাথে আমাকে মিথ্যা কথা বলেছো, আমাকে মিথ্যা কথা বলে আমার সাথে অভিনয় করেছো। হ্যাঁ, তোমার সঙ্গে অভিনয় করেছি, আমি বলছি ওটা আমায় দিয়ে দাও। ছি 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 ছি, তোমাকে স্বামী ভাবতেও আমার ঘৃণা। জবাব বলছি ওটা আমায় দিয়ে দাও। এটা আমার মায়ের মৃত্যু শেষ স্মৃতি। একটা একটা করে তুমি আমার সব গয়না নিয়ে নিয়েছো। এই হারটা আমি তোমাকে কিছুতেই দেবো না। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওটা আমায় দিয়ে দাও। না। জবা, এই জবা, এই জবা, এত সহজে তুমি আমায় ছেড়ে চলে যাবে আমি ভাবতে পারিনি গো। এই সামান্য আঘাতে তুমি যে এত তাড়াতাড়ি ছড়ে যাবে আমি বুঝতে পারিনি। এখন আমি কি করব বলো তো? আমি কত করে তোমায় বোঝালাম ওই হাতটা আমায় দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, তুমি শুধু শুধু জেদ ধরলে, তাই তো তোমায় চলে যেতে হলো। এখন আমি তোমায় ছেড়ে কি করে থাকবো জবা? অগ্নি, অগ্নি। হ্যালো, হ্যাঁ, আমি 22 তলা রত্তম রোড থেকে আমি অগ্নিদেব রায় বলছি। হ্যাঁ, ইয়েস স্যার। অগ্নি, আরে তুই এসে গেছিস বন্ধু? হ্যাঁ, না এসে উপায় কি বল, না এসে উপায় কি? বিয়েতে তো গেলি না, উল্টে বউ ভাতে যাবি না বলে একেবারে কেন করে বসে আছিস, তাই তো চলে আসতে বাধ্য হলাম। তুই আসবি এটা আমি জানতাম, আর তাই আগে থেকে আমি সব কিছু ঠিক করে রেখেছি বন্ধু। ঠিক করে রেখেছিস তার মানে? না, ও কিছু না, ও কিছু না। ঠিক আছে, ঠিক আছে, জবা বৌদিকে ডাক, তোকে আর জবা বৌদিকে সাথে নিয়ে আমরা একসাথে তিনজনে যাবো। জবাকে ডেকে কোনো লাভ হবে না রে। কেন? ওই দেখ, অজ্ঞান হয়ে পড়ে আছে, দেখ।
কি হয়েছে জবাবদি? আসলে কি জানিস কৃষ্ণ, কদিন ধরে ওর গলায় একটা নতুন করে সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করে গলায় যন্ত্রণা শুরু হয়ে যায়, তারপর ছটফট করতে অজ্ঞান হয়ে পড়ে। আজ তোর বৌভাত বাড়িতে যাবে বলে সে যে গুজি আমার সামনে রেডি হয়ে এলো, বললো ওখানে গিয়ে খুব আনন্দ করব। হঠাৎ ওর গলায় সেই যন্ত্রণাটা শুরু হয়ে গেল, আর তারপর ছটফট করতে অজ্ঞান হয়ে গেছে। দেখ। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি জবাবদিকে ডাকলে জবাবদি আমার ডাকে সাড়া না দিয়ে পারবেই না। দেখ। দাঁড়া জবাবদি, বলি ও জবাবদি, আরে ও জবাবদি, জবাবদি, এই অগ্নি, জবাবদির গলাতে কিসের দাগ বলতে সবগুলো? এই জবাবদি, ও জবাবদি, জবাবদি তো মারা গেছে রে। এখন থেকে ঠিক 3 মিনিট 33 সেকেন্ড আগে। আর জবাকে খুন করেছি আমি কেন জানিস? হ্যাঁ। সামান্য এই হারটার জন্য। ছি অগ্নি ছি, তুই সামান্য একটা নেকলেসের জন্য জবাবদিকে গলা টিপে খুন করলি। কি করবো বল, আসলে কদিন ধরে সময়টা বড্ড খারাপ যাচ্ছে বুঝলি, তাই আমি অনেক চেষ্টা করছিলাম যে কোনো মতে ওই হারটা যদি আমি পাই, কিন্তু কোনো মতেই আমি পেয়ে উঠছিলাম না। আজ ওটা তোর বউবাড়ির কথা শুনে ও সেজে গুজে আমার সামনে এসে দাঁড়ালো, আর তখন ওর গলায় ওই হারটা দেখতে পেয়ে আমি যেন কেমন হয়ে গেলাম। ওকে বললাম প্লিজ জবা, ওই হারটা আমায় দিয়ে দাও, প্লিজ দিয়ে দাও। ও কোনো মতে শুনছিল না, ওর বাবারা বলছিল না এটা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, এটা আমি তোমাকে দেবো না। আমি বললাম দিয়ে দাও। তারপর জেগে উঠলো আমার হাতের এই 5টা আঙুল, আস্তে বসে গেল ওর গলার ওপর। ব্যাস, সব শেষ। ছি অগ্নি ছি, তুই এত বড় অমানুষ। সামান্য একটা নেকলেসের জন্য তুই জবা বৌদিকে খুন করে ফেললি ভাই। আরো একটা কথা শুনলে তুই আমাকে অমানুষ ছাড়া আর কি ভাববি আমি জানি না। জবা খুন হবে আমি জানতাম বুঝলি, আর সেই জন্য তো ফোন করে আমি তোকে ডেকে পাঠিয়েছি। তাই জবাকে খুনের দায়ে তোর হয়ে যাবে জেল, আর আমার হয়ে যাবে বেল। শাট আপ, জাস্ট শাট আপ। দাঁড়া, তুই বড্ড বার বেড়েছিস তো। আমি এক্ষুনি পুলিশকে ফোন করে জানি। না তোকে কষ্ট করে পুলিশকে ফোন করতে হবে না, পুলিশকে আমি ফোন করে দিয়েছি রে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এখানে চলে আসবে, তারপর জবাকে খুনের অপরাধের পুলিশ তোকে অ্যারেস্ট করবে। তার মানে? হ্যাঁ, মানেটা হলো এই যে তুই যখন জবার গলায় হাত দিয়ে দেখছিলিস তখন এই মোবাইলে আমি কয়েকটা ছবি তুলে দিয়েছি। দেখ। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি রে ভাই, এই সর্বনাশা চক্রান্ত থেকে আমাকে ফাঁসিয়ে না, আমাকে পুলিশ হাতে তুলে দিস না রে ভাই। ডিলিট করে দে রে ভাই, ডিলিট করে দে। না ডিলিট আমি করব না। আজ আমার ফুলসজ্জার ঘরে রাধা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই বলছিলাম ভাই, আমি তোর পায়ে ধরে বলছি রে ভাই, মোবাইল থেকে ওই ছবিগুলো ডিলিট করে দে রে ভাই, ডিলিট করে। পাগল নাকি? তোকে আমি শান্তিতে থাকতে দেব না কৃষ্ণ। কেন কি ক্ষতি করেছি আমি? কারণ জবা ছিল আমার জীবনের ফার্স্ট টার্গেট। সেই জবাকে তুই আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস, তাই তোকে আমি শান্তিতে থাকতে দেব না। তাই জবাকে খুনের অপরাধে তোর হয়ে যাবে জেল, আর আমি পেয়ে যাব চির মুক্তি। তুইও শুনে রাখ মিস্টার অগ্নিদেব রায়, তুই একটার পর একটা বান নিক্ষেপ করে আমার জীবনটাকে তুই ক্ষত করে দিবি, আর আমি দাঁড়িয়ে তা সহ্য করব। নো নেভার। খুন না করে, খুনের অপবাদ মাথায় নিয়ে যখন আমাকে জেলে যেতেই হবে, তখন আমি প্রকৃত খুনি সেজে। ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। বেশি নড়াচড়া করলে এই পিস্তলের একটা গুলি তোর খুলিটাকে উড়িয়ে দেবে জানিস। চুপ। এইবার তোকে কে বাঁচাবে? মিস্টার অগ্নিদেব রায়, মৃত্যুর জন্য তৈরি হ। আপনি আমায় বাঁচান। ওই দেখুন ওই কৃষ্ণ আমার বউকে গলা টিপে খুন করে আমাকে মারতে চেয়েছিল স্যার। মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে বলছে।
সত্যি কি মিথ্যে সেটা কিন্তু আদালত বিচার করবেন। আপাতত আপনি আমার সঙ্গে থানায় চলো। অগ্নিদেব বাবু, এই আপনি ছাড়া আর এই আপনার স্ত্রীকে খুন করতে আর কেউ কি দেখেছে? আমি দেখেছি স্যার, ওই পাশের ঘর থেকে আমি দেখেছি স্যার, এই কৃষ্ণ জবা বৌমার গলা টিপে খুন করেছে স্যার। আমি বাঁচাবার চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু পারিনি স্যার, ওর হাতে পিস্তল ছিল বলে কাছে যেতে সাহস পাইনি স্যার। স্যার, স্যার এরা মিথ্যে বলছে। কাকা, আপনি আপনি আমার কাকা হয়ে এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? চুপ কর! কাকা? কে কাকা? কার কাকা? না 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 না, তোমার মতো একটা খুনির কাকা হতে আমার বয়ে গেছে। ও স্যার, আরো শুনুন স্যার, এই কৃষ্ণর সাথে জবা বৌমার একটা গোপন সম্পর্ক ছিল স্যার, সেটা জানাজানি হয়ে যাবার ভয়ে ওই খুনটা করেছে স্যার। স্যার এরা মিথ্যে বলছে স্যার, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে স্যার, সম্পূর্ণ মিথ্যে। না, মিথ্যে নয়। এই কৃষ্ণ সেন জবা বৌদিকে গলা টিপে খুন করেছে, আর পাশের ঘর থেকে আমি সব দেখেছি স্যার। তাই এই খুনের আমিও প্রকৃত সাক্ষী। প্রয়োজন হলে আমি নিজে থানায় গিয়ে লিখিত স্টেটমেন্ট জমা দেব স্যার। নিয়ে যান স্যার, নিয়ে যান। সত্যি সত্যি কাকা, সত্যি তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই কাকা। এই জন্যই বোধহয় পরম করুণাময় ভগবান তোমার কোনো সন্তান দেয়নি। তবে তবে কাকা একটা কথা মনে রেখো, তোমার এই নির্মম নিষ্ঠুর স্বার্থপরতার ফল একদিন হাতে নাতে পেতে হবে কাকা, হাতে নাতে পেতেই হবে। যাও বলো, গারদে গিয়ে ভালো করে ফুলসজ্জাটা করো, কেমন? যাচ্ছি, আর যাবার সময় দিয়ে যাচ্ছি আমার অন্তরের এক রাস ঘৃণার দুধকার। তু 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 হেসে নে, যত পারিস তুই আজকের হেসে নে। তবে এটাও মনে রাখিস, আজ থেকে শুরু হলো তোর বিরুদ্ধে অভিযান। হ্যাঁ, অভিযান, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অভিযান, দুর্নীতির বিরুদ্ধে সুনীতির অভিযান, অশান্তির বিরুদ্ধে শান্তির অভিযান। আর সেই সাথে শুরু হলো তোর বিচারের পালা। বিচারের অপেক্ষায় দিন গুনতে শুরু কর অগ্নি, দিন গুনতে শুরু কর। তোর মৃত্যু দিয়ে শেষ হবে মানুষের জীবন নিয়ে পাশা খেলা। চলুন, আপনারা এক কাজ করুন, আপনারা ওই আমার সাথে এই থানাতে আসুন। অগ্নিদেব বাবু, ওই কিছুক্ষণের মধ্যেই ডোম এসে বডিটা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। চলে আসুন, কৃষ্ণবাবু। শোন, পিস্তলটা তুই কিন্তু আমার হাত থেকে কেড়ে নিস নি, আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। আর ওই পিস্তলে একটাও আসল গুলি ছিল না, সবকটাই নকল গুলি। তাহলে বলছিলাম কি বাবা জীবন, আমরা তাহলে এখন আসি, আমার তো আবার ওই থানায় যেতে হবে। থানায় গিয়ে স্টেটমেন্টটা ঠিকঠাক ভাবে দেবেন, আর আজ সন্ধ্যাবেলা আমার কাছ থেকে এসে 5,000 টাকা নিয়ে যাবেন, কেমন? সে কথা আর বলতে, আমি এমএলএ অবনী চৌধুরী, তাছাড়া জনগণ আমার পাশে আছে। না না না, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি কথা দিলে কাজ করি বাবা জীবন। নমস্কার। ও জীবন, হ্যাঁ কাকা, দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে এসো। জবা, এই জবা, এখন পুলিশ এসে তোমার ডেড বডিটাকে তুলে নিয়ে যাবে। ওই মর্গে তোমার এই সুন্দর শরীরটাকে ওরা ছুরি দিয়ে কুচি কুচি করে কাটবে। আমার আমার ভারী কষ্ট হচ্ছে গো, আমার ভারী কষ্ট হচ্ছে। এখন কি করি বলো তো? মনে পড়েছে, তুমি আমার ভায়োলিন শুনতে খুব ভালোবাসতে। আমি একটু ভায়োলিন বাজাই,
আর তুই সেই ভায়োলিন শুনতে শুনতে আস্তে আস্তে স্বর্গে চলে যাও, কেমন? স্বর্গে চলে যাও। আপনি পালাবার চেষ্টা করবেন না কিন্তু। গভীর রাত, রাত যে অনেক গভীর হয়ে গেল, অথচ ও যে এখনো বাড়ি ফিরলো না। কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মনটা যে মোটেই ভালো বলছে না, কিছুতেই আমি স্থির থাকতে পারছি না। কাকিমা, 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 দেখুন না, আপনার ছেলে এখনো বাড়ি ফিরলো না, অথচ রাত যে অনেক গভীর হয়ে গেল। আমিও তো সেই কথা ভাবছি মা, কত রাত হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। একটু পরেই ফুলসজ্জার আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখন যে কি করি, অথচ আবির, আবির। কি হয়েছে কাকিমা? আপনি আমার ডাকছিলেন? তোমার দাদা কৃষ্ণ এখনো বাড়ি ফেরেনি। হ্যাঁ, সে কি? এত রাত হয়ে গেল, দাদা এখনো বাড়ি ফেরেনি অগ্নিদার বাড়ি থেকে? হ্যাঁ ভাই, ও এখনো বাড়ি ফেরেনি। তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না, আমার মনটা যে মোটেই ভালো বলছে না না। না না, এত চিন্তা করার কিছু নেই, আমি যাচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি, আমি যাচ্ছি, দেখছি। আপনারা এখান থেকে কোথাও যাবেন না কেউ। আপনারা? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। আচ্ছা বাকি কৃষ্ণ সেন কে? আমার দাদা, আমি তার ভাই। ইনি তার সদ্য বিবাহিত স্ত্রী, মানে আমার বৌদি, আর উনি আমাদের সম্পর্কে কাকিমা হই, এমএলএ অমরি চৌধুরীর স্ত্রী। বলুন কেন এসেছেন? কৃষ্ণ সেনকে ডেকে দিন, ওনার সাথে আমার দরকার আছে। বলছিলাম দাদা তো বাড়িতে নেই, আপনি একটু বসুন, দাদার বন্ধুর বাড়ি। থামান! আপনার দাদা নিশ্চয়ই বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে আছে। কি বলছেন লুকিয়ে আপনি? থাকবে কেন? সে কি চোর না ডাকাত? কি করেছে সে? সে কিন্তু বিশাল বড় অপরাধ করেছে। কি কি অপরাধ করেছে? তার বন্ধু অগ্নিদের স্ত্রী জবা দেবীকে গলা টিপে খুন করেছে। হ্যাঁ, সে একটা খুনি। আমরা কিন্তু তাকে বন্দুক সমেত অ্যারেস্ট করেছিলাম। আমরা যখন তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছিলাম, সে জ্বলন্ত গাড়ি থেকে ঝাঁপ মেরে ওই বরানগর স্টেশনের দিকে পালিয়ে যায়। না না, এ অসম্ভব। আমার স্বামী কাউকে খুন করতে পারে না স্যার। স্যার, আমি বলছিলাম নিশ্চয়ই আপনাদের এর মধ্যে কোথাও একটা ভুল হচ্ছে স্যার, প্লিজ স্যার দেখুন। কৃষ্ণের মতো ছেলে কখনো এই কাজ করতে পারে না। কিন্তু করেছে। উপযুক্ত সাক্ষী প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে, তাই তাকে যেন তেন প্রকার আমরা কিন্তু অ্যারেস্ট করবই। হরিবাবু, আপনি এক কাজ করুন তো, আপনি এই বাড়ির ভেতরটা গিয়ে একটু ভালো করে সার্চ করে আসুন তো। যান। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, এমনটা করবেন না। আপনি নিশ্চয়ই কথা ভুল করছেন, আর সেই ভুলের মাসুল দিতে গিয়ে আজকের এই সুন্দর দিনটাকে নষ্ট করবেন না স্যার। আমিও বলছি স্যার, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমার দাদাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। প্লিজ স্যার, আপনি একটু ভালো করে ভাবুন স্যার, ভালো করে চিন্তা করে দেখুন স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। দেখুন দেখুন, আপনারা বরং আমাকে আমার কর্তব্য করতে দিন। আপনারা আমাকে জাস্ট একটু হেল্প করবেন। স্যার 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 ঠিক আছে। আমি আপনার পায়ে ধরছি স্যার, পায়ে ধরে অনুরোধ করছি স্যার, আপনি এমনটা করবেন না। দেখুন, উপযুক্ত সমস্ত প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে। শুধু তাই নয়, তিনি যে জবা দেবীকে খুন করেছেন সে সাক্ষী প্রমাণটাও আমাদের কাছে বিদ্যমান। আপনি কিছুতেই বলছেন ভুলে স্যার গেছেন। এসব? স্যার, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথা কৃষ্ণ সেনকে পেলাম না স্যার। ও, গেল না? অলরাইট, তাহলে পালিয়ে গেছে। আচ্ছা,
পালিয়ে সে কোথায় যাবে? একটা কথা আপনারা ভালো করে কান করে শুনে রাখুন, সে পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাক না কেন, তাকে খুঁজে বার করে আমি কিন্তু অ্যারেস্ট করবই। কনস্টেবল চলে আসুন। কাকিমা, আমি এই যে কি হলো, এই যে বিনা মেঘে বজ্রপাত। বৌদি আমার কথা শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি তো আমার দাদাকে চিনি, সে কোনোদিন এমন কাজ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ঘটনার সত্যতা যাচাই করতে আমি একটু অগ্নিদেব রাজবাড়িতে যাবো। যে যদি দেখি দাদা সত্যি সত্যি খুন করেছে, তাহলে নিজে হাত করা পড়ে জেলে যাবো। আর যদি দেখি তাহলে মিথ্যে, তাহলে যেমন করে হোক যেখান থেকে পারি দাদাকে খুঁজে আজ রাত্রের মধ্যে আমি সম্পূর্ণ তোমার ফুল সজ্জা করবো, সম্পূর্ণ। আমারও মন বলছে নিশ্চয়ই কৃষ্ণ ফিরে আসবে। আজকের এই মধুময় রাত সে কিছুতেই ব্যর্থ হতে দেবে না বৌমা, কিছুতেই ব্যর্থ হতে দেবে না। কাকিমা, কাকিমা, আমার মন যে একটা অজানা আশঙ্কার বিপদে ভয়ে কেঁপে উঠছে কাকিমা। হ্যাঁ, মনে হচ্ছে অন্তরের নিভৃতে যে ছোট্ট পাতার কুটির আমি করেছি, সেই ছোট্ট পাতার কুটিরটিকে অগ্নি সংযোগ করার জন্য একটা জ্বলন্ত মশালাতে ছুটে আসছে একটা কালরাও কাকিমা, একটা কালরাও। সে আমার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে আমাকে সর্বহারা সাজাবে কাকিমা, আমাকে মিথ্যে আশঙ্কায় মনের আকাশে তুমি মেঘ জমিও না বৌমা। একটা কথা তুমি মনে রেখো, ঝড় যখন উঠেছে সে ঝড় ঠিক থেমে যাবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, ওগো ঈশ্বর, ঝড় যখন তুমি দিয়েছো তখন সেই ঝড়ে এই নিষ্পাপ মেয়েটার জীবন তুমি ভেঙে তছনছ করে দিও না ঈশ্বর, তছনছ করে দিও। মনের আকাশে দুর্যোগের কালো মেঘ অনেক আগেই ভারী হয়ে উঠেছে কাকিমা। এবার হয়তো শুরু হবে ঝড়ের তাণ্ডব, আর সেই ঝড়ের তাণ্ডবে আমার জীবন থেকে হারিয়ে যাবে সমস্ত আশা, স্বপ্ন, ভালোবাসা। প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে এই সুন্দর প্রতীক্ষিত রাত, অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কখন আসবে সেই মুহূর্ত। হলো না, আমার জীবনে সে কোনো আশা পূর্ণ হলো না, হলো না আমার ফুল সজ্জা, ফুলের বাসরে আজ আমি একা, শুধু একা, শুধু একা। ভাবিনি এমন দিন আসবে আমার জীবনে, ভাবিনি এমন দিন আসবে আমার জীবনে। স্বপ্ন আমার ভাঙিল আজিকে, স্বপ্ন আমার ভাঙিল আজিকে, কোন সে কারণে ভাবিনি এমন দিন আসবে আমার জীবনে, আসবে আমার জীবনে।
পাশাপাশি আজীবন তুমি আমি পাশাপাশি আছি বলে জীবন মধুময়। যদি তুমি দূরে কবু যাও চলে, যদি তুমি দূরে কবু যাও চলে, আর কিছু না, শুধু মরণ হবে আর কিছু না। কৃষ্ণ, 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 কোথায় গেলে তুমি? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। আবির, আবির, তুমি এসেছো? তোমার তোমার দাদা কোথায়? ও নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে আছে, তাই না? দেখো না, ও বাইরে কেন দাঁড়িয়ে আছে বলো তো? ঘরের ভিতরে আসতে বলো, আমি ওকে জিজ্ঞাসা করবো। জানো তো আজকের এই সুন্দর দিনটা ও কেন নষ্ট করে দিল? আমি এক্ষুনি ওকে জিজ্ঞাসা করছি। দাঁড়াও। কৃষ্ণ, কৃষ্ণ। বৌদি, কি হলো আবির? চুপ করে গেলে কেন? তোমার দাদা কোথায়? উত্তর দাও আবির, কথার উত্তর দাও। তোমার দাদা কোথায়? তোমার দাদা কোথায় আবির? বৌদি, দাদা যেখানে যেখানে যায় প্রত্যেকটা জায়গায় আমি তন্ন তন্ন করে খুঁজেও দাদার কোনো সন্ধান পাইনি। সবই আমার ভাগ্য ঠাকুরপো। ভাগ্য খারাপ না হলে ফুলসজ্জার রাতে একটা কোণের কাছ থেকে তার স্বামী চলে যাবে কেন? কেন? আবির বাবু, ও স্যার, সকালে আপনাদের বাড়ি আসতে বাধ্য হলাম। হ্যাঁ, ভালো করেছেন, ভালো করেছেন। আপনারা আমাকে মাফ করবেন। ও স্যার, 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 বলছিলাম কি, আমি বুঝতে পারছি আপনি কি জন্য এসেছেন। ও বলতে এসেছেন তো আমার দাদাকে খুঁজে পেয়েছেন। হ্যাঁ বলুন তো আমার দাদা কোথায়? তাকে নিয়ে আমার বৌদির তো টেনশনের শেষ নেই, আমারও। হ্যাঁ বলুন না, তিনি কোথায় আছেন? আপনার দাদা আমার দাদা আমার স্বামী- গতকাল রাত্রে হ্যাঁ, রাত্রে। বরানগর স্টেশনের কিছু দূরে ট্রেনে কাটা পড়েছে। খবর পেয়েই আমি ঘটনাস্থলে পৌঁছেছিলাম, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টের ফলে দেহটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চেনার কোনো উপায় ছিল না। রেল লাইনের ধারে তদন্ত করতে করতে হঠাৎ ডেড বডির পাশে একটা ছোট্ট চিঠি আর একটা মোবাইল খুঁজে পাই। আমরা তদন্ত করে দেখি এটা সম্ভবত কৃষ্ণ সেনের হতে পারে। আপনারা কাজ করুন তো, এই মোবাইলটা দেখুন তো এটা কৃষ্ণ সেনের কিনা। আর এক কাজ করুন, এই চিঠিটা পাওয়া গেছে, এই চিঠিটা দেখুন যে ওটা ওই কৃষ্ণ সেনের হাতের লেখা কিনা। আমি কৃষ্ণ সেন পুলিশের হাতে ধরা পড়ে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার ভয়ে আত্মহত্যার পথ বেছে নিলাম।
আপনারা ওই মোবাইলটা আর ওই ছোট্ট চিঠিটা কাইন্ডলি আমাকে ফেরত দেবেন, কারণ ওটা ওই আমার তদন্তের স্বার্থে কাজে লাগবে। আমি এখন আসছি তাহলে। হ্যাঁ, এক কাজ করুন, ওই আপনারা একবার আমার সাথে একবার থানায় আসুন, কারণ ওই ডেড বডিটা আইডেন্টিফাই করতে হবে তো। নহবতের মিলনের সুর বেঁচে ওঠার আগে বিসর্জনের শালাই শুরু হয়ে গেল। আমার সংসারে জীবনে পা দেবার আগে আমার জীবন আকাশে মহাপ্রস্থানের পথ পরিষ্কার হয়ে গেল। ওগো ঠাকুর, কি অপরাধ করেছিলাম আমি? কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর? কেন? তুমি উত্তর দাও ঠাকুর, তুমি উত্তর দাও ঠাকুর, তুমি উত্তর দাও। যে সিঁথিটা টকটকে রাঙা লাল সিঁদুরে হওয়ার কথা ছিল, সেই সিঁথিটা আজ আমি শূন্য সিঁথি করে দিলাম। আজ থেকে আমি বিধবা। যায় পাখি উড়ে, যায় দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বসা। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা। ও
কেটে পড়ো মানে? এই সবে তো শুরু। এই যে গুরু, বাড়িতে আছে মহাগুরু। তার মানে মানে বাবা বাড়িতে আছে। এ কথা আগে বলবে তো। কি হলো, প্রেম করবার সময় তো একেবারে হট চকলেটের মতো দেখো, আর বাবার কথা শুনে পুরো কোল্ড ড্রিঙ্কসের মতো হয়ে গেলে যে এই একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি কিন্তু ইউনিভার্সিটির ছাত্র, আমি সবসময় হট হয়ে থাকি। হ্যাঁ 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 বাবা, জানি জানি তুমি যে কতখানি হট থাকো সেটা তো পেপার খুললেই জানা যায়। হ্যাঁ এই শোনো, আমি কিন্তু আর বেশি সময় দেবো না, যত তাড়াতাড়ি পারো বাড়িতে এসে বাবার সাথে বসে বিয়ের কথাটা ফাইনাল করে যাও, বুঝেছো? বিয়ে? সবে তো প্রেম শুরু। আরে বাবা, বেশি চালাকি করো না গুরু। প্রথমে পার্কে নিয়ে যাবে, তারপর সিনেমা দেখাতে নিয়ে যাবে, আর তারপর এখানে ওখানে একটু টাচ মারবার চেষ্টা করবে, আর তারপর যেই প্রেমটা পুরনো হয়ে যাবে অমনি টাটা বাই বাই। এই তুমি আমার মনের কথা জানলাম কি করে, তাই তো? এই না না এই শোনো, আমার সাথে না বেশি ধান্দাবাজি করতে আসবে না, বুঝেছো? যত তাড়াতাড়ি পারো বাড়িতে এসে বাবার সাথে বিয়ের কথাটা ফাইনাল করে যাও, বুঝলে? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এসো। বলছি আবার কবে কবে দেখা হবে? ওরে বাবালে, তুমি যেদিন বাবার সাথে এসে বিয়ের কথাটা ফাইনাল করে যাবে, সালা আমি হলো আনন্দমোহন রায়ের মেয়ে, আমার সাথে বেশি ধান্দাবাজি করতে আসলে আমি কি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ সালা, ওকে ছেড়ে দিয়ে দিয়ে তো আমি মাথায় তুলে দিয়েছি রে। তাই আজ পাড়ার ছেলেদের সঙ্গে মারামারি করছিস, ঝগড়া করছিস। এবার এবার তোর ওই ক্যারাটে শেখা, কলেজে যাওয়া সব বন্ধ করে দিয়ে এই দেখো। তোর বিয়ে দিয়ে দেবো। বাবা দেখো, বাবা দেখো, তুমি কিন্তু একদম বেশি বাবাগিরি ফলাবে না, বুঝেছো? না হলে না হলে আমি না। কি করবি? হ্যাঁ কি করবি? মারবি নাকি? হ্যাঁ মারবি? পারিস না পারিস। এই তবে শোন, তোর দাদাকে আজ আসছে তুই বুঝলি, তারপর তোর বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাচ্ছি। ও আচ্ছা, দাদা আসলে নালিশ। হ্যাঁ আমিও দাদা আসলে নালিশ করবো, বুঝলে? আমিও নালিশ করবো। কি নালিশ করবি? কি নালিশ করবো? আমি দাদা আসলে বলবো যে বাবা কোনো সময় বাড়িতে থাকে না। আরো বলবো যে বাবা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, বাবা ঠিকঠাক মতো ওষুধ খায় না, আর বলবো বাবা জ্বর গায়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়। এইসব আজে বাজে কমপ্লেন করলে না আমি কিন্তু তোর সঙ্গে একটা ঝামেলা বাঁধিয়ে দেবো। এই তো শোনা বাবা, এইবার সোজা তুমি একবার টুক করে লাইনে এসে পড়েছো, এতক্ষণ তো খুব বাবাগিরি ফলাচ্ছিলে। হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক, ঠিক। জানিস তো তোর দাদা বৌদির আর আসবার কথা, সে খেয়াল আছে তো? হ্যাঁ খেয়াল আছে বলেই তো সমস্ত কাজ ফেলে তোমার কাছে ছুটে এলাম বাবা। কি প্রকৃতি এসেছিস বাবা, এসেছি। আয়, 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 আয়। এই বৌমা কই? বৌমাকে দেখছি না তো। না মানে কথা বলছিস না কেন? না মানে বাবা চলো, কাউকে বাইরে যেতে হবে না। আমি বলছি একটা অসুবিধা হয়ে গেছে। কি অসুবিধা হয়েছে? হ্যাঁ কি অসুবিধাটা হয়েছে? বাবা বুঝতে পেরেছি, তোমাদের অসুবিধাটা আমি সব বুঝতে পেরেছি। শোনো, কোনো যাওয়ার দরকার নেই, একটা কথা শোনো শোনো, আমি যে কথাটা বলছি। হ্যাঁ বলো। তোমাদের ঘরের লক্ষ্মী আর কোনোদিন এ ঘরে আসবে না। আসবে না মানে? মানেটা তুমি বলে দাও অগ্নি। না থাক 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 ঠিক, আমি বুঝতে পারছি তোমার বলতে কষ্ট হচ্ছে। শোনো শোনো আনন্দ, হ্যাঁ বলো বলো বলি বলো। মানে বলছিলাম কি, হ্যাঁ। তোমাদের ছেলে যে কাজটা করেছে, একটা কথা কি জানো, হ্যাঁ আমার বলতে বড় ইয়ে করছে। আর বলো না রে বাবা। তোমার জবা বৌমা, হ্যাঁ তোমার জবা বৌমা কয়েকদিন আগে
হয়েছে। খুন হয়েছে? কে খুন করলে? হ্যাঁ, বলো কে খুন করলে? হ্যাঁ? বলুন কাকাবাবু, আমার বৌদিকে কে খুন করেছে বলুন। খুন করেছে তোমার বাবার আদরের ছাত্র কৃষ্ণ সেন। না! ওই কৃষ্ণ জবা বৌমাকে গলা টিপে খুন করেছে। শুধু তাই নয়, এই কৃষ্ণ ওই অগ্নিকেও মানে গুলি করে মারতে চেয়েছে। অবনি, এই অগ্নি, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি কিছু জানতে পারলাম না। যেটা জানানোর প্রয়োজন বোধ করিনি তাই জানাইনি। এখন যে কথাটা জানাচ্ছি সেটা কান খুলে শুনে নাও। এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। এক সপ্তাহের মধ্যে এই বাড়িটা তোমরা খালি করে দেবে, হয়তো অবনী কাকা এই বাড়ির দখল নিয়ে নেবে। বলছিস অগ্নি? কি বলছিস তুই? এত বড় একটা সিদ্ধান্ত নিলি আর তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? বাবা, বাড়িটা যখন আমার, সুতরাং ডিসিশন নেওয়ার অধিকারটাও নিশ্চয়ই আমার থাকা উচিত। অগ্নি, আমি যদি তোকে এই জমি বাড়িটা বিক্রি করে কিনে না দিতাম, তাহলে তাহলে কোথায় পেতিস তোর এই ডিসিশন দেখানো? কোথায় পেতিস বল? বললাম বল, উত্তর দে। তোমাকে দেওয়া কোনো কথাই আমার পক্ষে রাখা আর সম্ভব নয়। আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে নাও। তোমাকে আমি যে কথা দিয়েছিলাম সেই কথাগুলো আমি কোনো মতে রাখতে পারবো না। হ্যাঁ, আসুন, তোরা নতুন করে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না কিন্তু। অমনি কাকা, বলো বাবা জীবন। আমি আপনাকে বলছি, এক সপ্তাহের মধ্যে আপনি এই বাড়িটা খালি পেয়ে যাবেন। তাহলে তাহলে আমরা থাকবো কোথায়? অমনি কাকা, আমি আপনার কাছে যে কিছু টাকা পাবো সেই টাকাটা বাবাকে দিয়ে দেবেন, কেমন? বাবা একটা ঠিক আশ্রয় জোগাড় করে নেবে। দেখো দেখি কাণ্ড। আরে বাবা, না দিলে চলবে কেমন করে? বিবেক বলতে একটা কথা আছে। আমি এমএলএ অবনী চৌধুরী, জনগণ আমার পাশে আছে। না 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 না, আমি মুখে যা বলি কাজেও তাই করি। আনন্দ, ব্যাপারটা হলো কি জানো, বাড়িটা যখন আমি নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি, তখন বাড়িটার দখল তো আমাকে নিতে হবে, তাই না? তাই বলছিলাম কি, আমি তোমাকে এক সপ্তাহ সময় দিলাম। এই এক সপ্তাহের মধ্যে বাড়িটা আমার খালি করে দিও, তা না হলে আমার জনগণ বাড়িটা খালি করে দেবে। তার কোনো প্রয়োজন নেই অবনি। আমি জানি তুমি আজ এমএলএ হয়েছো, তোমার হাতে অনেক ক্ষমতা। তবে বাবা অগ্নি, কাজটা কিন্তু তুই ঠিক করলি না বাবা, ঠিক করলি। বলছিলাম কি আনন্দ, এটা তোমাদের বাপ ছেলের ব্যাপার, এর মধ্যে আমার নাক গলানোর কোনো দরকার মনে হয় না। তাই বলছিলাম কি, ওই আমার কথা যা, এক সপ্তাহের মধ্যে আমি আবার আসবো, কিন্তু বাড়িটা আমার খালি করে রেখো, তা না হলে আমার জনগণ। বাবা জীবন, তাহলে এখন আমি আসি, পরে আবার বলছিলাম কি বাবা, আমি এখন আসছি, কেমন? বাবা বলে যখন আজ ডাকলি, তখন আজকে দিনটা অন্তত এই বাড়িতে থেকে যা, তা না হলে আর কোনোদিন তো এই 14 পুরুষের ভিটেতে পা দিতে পারবি না। শোনো বাবা, এই গ্রামের সঙ্গে, এই ভিটের সঙ্গে আজই আমার সমস্ত সম্পর্ক শেষ। আর হয়তো তোমাদের সঙ্গে এটাই আমার শেষ দেখা। অগ্নি, শুনে যাও অগ্নি,
অগ্নি শুনে যা। ওরে আমি আমার মেয়ের হাত ধরে পথে নেমে যাব, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, তবু তবু তুই রক্তের সম্পর্কটা ভুলে যাস না বাবা, ভুলে যাস না। বলে হতভাগী। বাবা, তোমার অগ্নি আর তোমার কান্না শুনতে পাবে না বাবা, সে যে অনেক দূরে চলে গেছে বাবা। আজ আজ তোমার ওই বেঈমান ছেলে তোমার ত্যাগের চরম পুরস্কার তোমাকে দিয়ে গেল বাবা, চরম পুরস্কার। আরে মা, না 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 না, ও যে আমার সন্তান রে, আমার সন্তান, আমার দুর্ভাগ্য যে বাবা, আমি তো তাকে মানুষ করতে পারি। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, পালাবি না, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া। কিরে কিরে, এর মধ্যেই নেতিয়ে পড়লি? হ্যাঁ, সবে তো শুরু আমার খেলা, এরপর দেখবো রে কত আছে তোর বাপ কাকার চেলা। হ্যাঁ ঠিকই বলেছি, ঘুঘু দেখো তো ফাঁদ দেখো। হ্যাঁ, আমাকে ধরা অত সোজা নয়। আচ্ছা, স্টেশন থেকে তুই আমাকে দৌড় করাচ্ছিস, হ্যাঁ। একবার যদি তোকে ধরতে পারি না, তোর হাল একেবারে আমি বেহাল করে দেবো। চুপ কর। আমার পিছনে লাগার পরিণামটা তোর ভালোভাবে আমি বুঝে দেবো রে। এই, চুপ কর চুপ কর চুপ কর, এখনো পুরোটা দিইনি রে, পুরোটা দিলে তাহলে গ্যারান্টি দিয়ে ফাটা মাথা আটকে যাবি। হ্যাঁ, একদম ফালতু কথা বলবি না বলে দিচ্ছে। চুপ কর নেড়ি কুত্তা। আমি আমি নেড়ি কুত্তা? এই শালা, শোন ভাই, শোন 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 শোন, কুকুর না হলে এত রাতে একটা মেয়ের পেছনে কেউ ঘুরঘুর করে? বল না রে ভাই, বল না রে, মেয়েটাকে নিয়ে তুই কি করবি? সেটা তোকে বলবো কেন? তুই তো শালা সব কেচে দিলি। অত রেগে যাচ্ছিস কেন ভাই, অত রেগে যাচ্ছিস কেন? জানিস তো আমি হলাম গিয়ে তোদের দলের লোক। হ্যাঁ, আমি তোদের দলের লোক, আমি তো গন্ধ পেয়েছি, তাই কুকুরের মতো তোর পিছনে আমি ঘুরঘুর করছি। আমি ভাবলাম যদি একটু ভাগ পাই। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ, বল না রে ভাই, বল না রে, মেয়েটাকে প্রেমের টোপ দিয়ে তুই কি চপ ভাজবি? মেয়েটা কলেজে পড়ে, হতেই হবে, মেয়েটার বাবা খুব গরিব, হতেই হবে, তার একটা কাজের ভীষণ প্রয়োজন। আর সেই হতেই জন্য হবে। আমি রাত্রেবেলা এখানে দেখা করতে বলেছিলাম। মেপে মেপে কাজ, নিখুঁত কাজ, মিস হবার কোনো জায়গা নেই। তারপর 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 এই রাতে মেয়েটা কোনো নির্জন কারখানা কিংবা কিংবা জলাশয়ের ধারে তুই চলে যাবি এবং আরো 4-5 জন কুত্তা মিলে সারা রাত ধরে মেয়েটার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ভোরের বেলা রেল লাইনের ধারে কিংবা জলাশয়ের ধারে ফেলে দিবি। সকালবেলা পুলিশ আসবে, মেয়েটার শরীরে প্লাস্টিক জড়িয়ে লাশ কাটা ঘরে পাঠিয়ে দেবে। তারপর তারপর পরের দিন সংবাদপত্রে হেডলাইন হবে, অজ্ঞাত পরিচয় একটা মেয়ের দেহ উদ্ধার, পুলিশ তদন্ত করছে। সন্ধ্যাবেলা সংবাদ সংস্থার সামনে 4-5 জন করে বসে যাবে। একদল বলবে বিরোধী দলের লোকেরা ঘটিয়েছে, আর শাসক দলের লোকেরা বলবে বিরোধী দলের লোকেরা এই ঘটনাটাকে ঘটিয়ে শাসক দলকে কালিমালিপ্ত করতে চাইছে। তারপর সংবাদ সংস্থার সঞ্চালকরা বলবে পুলিশি নিষ্ক্রিয়তার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল গো, ঘটনা ঘটে গেল। এখানে পুরী থেকে কোচি
বুড়ো থেকে ছুরি সব আমাদের কথা মতো চলে রে, আমাদের মতো কথা হচ্ছে। আরে জানি 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 রে, আমি জানি তোদের মাথা থেকে বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন এইসব শব্দগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ। তোরাই তো আমাদের ভারত মায়ের ইজ্জতটাকে দিনের পর দিন একটু একটু করে লুট করছিস। তোরাই 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 এই! সত্যি করে বল, সত্যি করে বল তুই কে? আমার নাম জোকার। अरे हाँ जोकर कहता है जोकर सारा जमाना, आधी हकीकत आधा मसाना, चश्मा उतारो फिर देखो यारो, दुनिया नहीं है चेहरा पुराना, कहता है जोकर। না না না, তুই জোকার না, তুই শালা পুলিশের লোক। এই। এই বল, না, না, না। আমাদের সমস্ত খবর দিতে ওই পুলিশকে বলতে এসেছিস? না, না, না। সত্যি করে বল, সত্যি করে বল তুই কে? কেউ বলে জোকার, জোকার? কেউ বলে জাদুকর, কেউ বা বলে সার্কাসের রিং মাস্টার। রিং মাস্টার? পেয়ারা বাক্যে কারেন্টে চাবুক মেরে সাহায্য করাই হলো আমার প্রধান কাজ। আরে হ্যাঁ, তোরা সালা অগ্নিদেবকে ফু দিয়ে নিভে দিতে পারবি, কিন্তু আমাকে তারা কোনো কিছুতেই আটকে রাখতে পারবি না। কিরে, অগ্নিদেবের নামটা শুনে একেবারে চুপসে গেলি যে? আরে আমি জানি তোদের মালিক অগ্নিদেবের হোটেল ব্যবসা, মধুচক্রের ব্যবসা, বেআইনি গাঁজা পাচারের ব্যবসা, আফিম পাচারের ব্যবসা, এমনকি সে মেয়ে পাচার পর্যন্ত করে। এই শালা, এসব কথা যদি ওই দাদার খানে যায় না, তোকে একেবারে দানা ভরা দেবে, দানা। আমিও আমার এই লাঠির ঘায়ে তোর দাদার একটা চোখ কানা করে দেব, কানা। দেখছিস না আমার গায়ে সব দলের রং। যখন যে আসবে কাল, আমি হয়ে যাব তার দলের মালামাল। এই দেখ আমার গায়ে গেরুয়া রং আছে, দেখ গেরুয়া মানে হচ্ছে ত্যাগের প্রতীক। এই দেখ আমার গায়ে সাদা আছে, সাদা, হ্যাঁ সাদা মানে হচ্ছে সততার প্রতীক। আর এই দেখ আমার জুতো, দেখ কালো মানে হচ্ছে তুই ওকে লাথি মারলি? কি তোরা থানার সামনে এইভাবে হল্লা করছিস কেন? আরে! হ্যাঁ? যাও এখান থেকে। এসে গেছে নীরব দাদা, হট! কে নীরব? কেন মশাই পাল্টি খাচ্ছেন? ভারতবর্ষের 99.9% মানুষ জানে পুলিশ মানে নীরব দর্শক। মানে থানার মধ্যে আপনি নীরব দর্শক হয়ে চুক্তি করে ঘাপটি মেরে টেবিলের তলায় বসে থাকেন। এই তো বেশ কিছুদিন আগে সোদপুর থেকে তিলোত্তমা দেবনাথ এসেছিল আরজিকর হসপিটালে উচ্চশিক্ষার শিক্ষিত হতে। তিলোত্তমা দেবনাথের অনেক স্বপ্ন ছিল, তিলোত্তমা দেবনাথের বাবা মায়ের স্বপ্ন ছিল সে অনেক বড় মাপের ডাক্তার হবে, গরিব দুস্থ মানুষদের সেবা করবে, এই দেশকে সে রোগ মুক্ত করবে। কিন্তু এইসব শয়তানরা তাকে র্যাগিং করতে এইসব শয়তানদের কামনার বলি হয়ে দেবনাথের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ হসপিটালের মধ্যে পাওয়া যায়। ঠিক তখন তিলোত্তমা দেবনাথের দেহটা যখন একটু করে ইলেকট্রিক চুল্লির মধ্যে ফুটছে আর হাওয়ায় মিলিয়ে যাচ্ছে ধোঁয়াটা, ঠিক সেই সময় তিলোত্তমা দেবনাথের স্বপ্ন, তিলোত্তমা দেবনাথের বাবার স্বপ্ন, দেশ ও দশের স্বপ্ন একটু করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে স্যার, মিলিয়ে যাচ্ছে। আর ঠিক তখন আপনি থানায়তে চুক্তি করে ঘাপটি মেরে বসেছিলেন। চুপ! একদম চুপ, নাহলে ডান্ডা মেরে তোকে আমি ঠান্ডা করে দেবো। বেশি বাড়াবাড়ি করলে তোকে আমি লকআপে ঢুকিয়ে দেবো। এখন সত্যি করে বল
যে তুই কে? আমি দলিত সম্প্রদায়ের মানুষ। আমি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলাম। আমার নাম বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর? আমি বাংলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। মানুষের অক্ষর জ্ঞান শেখাবার জন্য বর্ণ পরিচয় রচনা করেছিলাম। আমি নারী মুক্তির আন্দোলনের জন্য বিধবা বিবাহ প্রচলন করেছিলাম। আর এইসব শয়তানরা আমাদের সেই মূর্তিগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তবে তোমরা যতই আমাকে ভেঙে দাও না কেন, যতই আমাকে আছাড় মারো না কেন, যতই আমাকে ক্ষত বিক্ষত করে দাও না কেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কোথায়? মানুষের হৃদয়ে। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারা, আমরা যে পথ চলি। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। স্যার, আপনি কিছু বলবেন? না, আমি নীরব দর্শক। এইভাবে প্রশাসন যদি নীরব থাকে, তাহলে আমার, আপনার, আপনাদের নিরাপত্তা কোথায় বলতে পারেন? যাকে অত চিন্তা আমরা করার আমার দরকার নেই। আমি অনেক কথা বলে ফেলেছি। এখন আমার যেটা কাজ হলো, আমার প্রথম কাজ হলো কৃষ্ণ সেনের ফ্যামিলিকে সম্পূর্ণরূপে নিরাপত্তা প্রদান করা। আমি জানি ওই অগ্নিদেব রায় যে কোনো মুহূর্তে রাধা দেবীর দিকে লোভের থাবা বাড়াতে পারে। তাই রাধা দেবীর মান সম্মান অক্ষুণ্ণ রাখাটাই হচ্ছে আমার কাছে বড় চ্যালেঞ্জ। আর দ্বিতীয় কাজ না, বলবো না। এই দ্বিতীয় কাজটা দেখতে হলে গো টু নেক্সট সিন।